কিশলয় বইতে যে তেনজিং নরগে শেরপা এবং এডমন্ড হিলারির যে এভারেস্ট বিজয় গল্পটা আছে, তো সেইটাই আমার মনে এত দাগ কাটে। তো সেই থেকে আমার বায়না যে আমিও এভারেস্টে উঠবো, পাহাড়ে উঠবো। ফার্স্ট ইন্ডিয়ান লেডি উইদাউট অক্সিজেন ধওলাগিরি সামিট। যে আমাদের সামিট হয়ে গেছে, কিন্তু বেঁচে ফিরে আসতে পারবো কিনা জানি না, যা পরিস্থিতি ওপরে। প্রথমত তো দেশের জন্য যে অ্যাচিভমেন্ট, সেটা তো সারা জীবন থেকেই যাবে, সেটাকে তো টাকা দিয়ে মাপা যাবে না। পুরো উড়িয়ে নিয়ে গিয়ে আমাদের ওই ডেড বডির ওপরে গিয়ে পড়েছি। সিদ্ধান্ত নিয়ে যে তুষার ঝড়ের মধ্যেই আমি চেষ্টা করব। বরফের ধসের ভেতরে ঢুকে গেছি, তো নাবজি যখন, সে তো আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা। পুরো আমি ফাটলেও ঢুকে গিয়েছিলাম। अगर मैं इस बार एवरेस्ट नहीं जा पाया तो नेक्स्ट टाइम और कोई भी हेल्प मेरे को नहीं मिलेगा। সবুজের সমারোহ ছাড়িয়ে সাদা বরফের দেশ, মেঘেদের ছুঁয়ে দেখা। প্রতিটি অভিযানই জীবনের নতুন মানে শিখিয়েছে তাকে। কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 5 বছর বয়স থেকেই হিমালয় যাত্রা তার। এখনো পর্যন্ত পৃথিবীর 6 উচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন এই বঙ্গকন্যা। কিভাবে পাহাড়ের এত আপন হয়ে উঠলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক? দারিদ্র্য জয় করে পর্বত শিখরে পৌঁছনোর তার সেই কঠিন লড়াইয়ের গল্পই তুলে ধরল ইনস্ক্রিপ্ট। কিশলয় বইতে যে তেনজিং নরগে শেরপা এবং এডমন্ড হিলারির যে এভারেস্ট বিজয় গল্পটা আছে, ওইটা আমাকে পড়িয়েছিলেন। তো সেইটাই আমার মনে এত দাগ কাটে। তো সেই থেকে আমার বায়না যে আমিও এভারেস্টে উঠবো, পাহাড়ে উঠবো। সেই বায়না থেকে হিমালয়ে যাওয়া শুরু। মানে সেইটাই যে না, পাহাড় সেই যে এত কিছু দেবে সেই দিন ভাবিনি। কারণ 5 বছর বয়সে তো এত কিছু বুঝতামই না। শুধু পাহাড়ের প্রতি, হিমালয়ের প্রতি ভালোবাসা থেকে আমি যাওয়া শুরু করি, এবং আমার বায়নাতে মা বাবা যাওয়া শুরু করে। তো সেই বয়সে কোথায় গিয়েছিলেন? প্রথম গিয়েছিলাম আমরা কেদারনাথ, যেটা তীর্থযাত্রা যেগুলো। প্রথমে তো আমার মা বাবা পর্বতারোহণ কী জিনিস জানতোই না। তো আমরা যেটা তীর্থযাত্রা ট্রেকিং করে যাওয়া, হিমালয়তে কেদারনাথ, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরে অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, রোটাংপা, সান্দাকফু, ফালুট, এগুলো যাওয়া শুরু করেছিলাম মা বাবার সাথেই। কিন্তু ওইখানে গেলে এক এক দিনে তো 14-15 কিলোমিটার ট্রেকিং থাকতো। কিন্তু সেইখানে গিয়ে আমার এত আনন্দ হতো পাহাড়ে গিয়ে। আমি তো দৌড়ে দৌড়ে ওই চড়াই বেয়ে, এবং অক্সিজেন নেই, ওটাও তো অনেক উচ্চতা বেশি, সেখানেও তো অক্সিজেন অনেকটাই কমে যায়। সেখানে আমি কিন্তু দৌড়ে দৌড়ে চলে যেতাম 5-6 বছর বয়স থেকেই। এবং ট্রেকিংয়ে যেতে যেতে আশেপাশে যে পাথরের দেওয়ালগুলো থাকে, হাঁটা পথের পাশ দিয়ে যে খাড়াই দেওয়ালগুলো উঠে যায়, সেই পাথরের দেওয়াল বেয়ে আমি উঠে যেতাম তখনই। তো তার ফলেই ছোট থেকেই আমার হার্ট, লাংস, যেটা পর্বতারোহণের জন্য যেরকম হৃৎপিণ্ড, ফুসফুসের অনেক স্ট্রং হওয়া দরকার, যেহেতু অক্সিজেন কম থাকে পাহাড়ের উপর, তো ওইভাবে তৈরি হয়ে যায়। এবং এইগুলো আমি আনন্দ থেকে করতাম। তো তার ফলেই কিন্তু আজকে যে মা বাবা, বললাম ছোটবেলা থেকে কত কষ্টের মধ্যে কেটেছে, তারপর থেকে যত কিছু আনন্দ বা সম্মান, যা কিছু পাওয়া, সব কিছু কিন্তু হিমালয়ের জন্যই আমার মা বাবা জীবনে যেটুকু পেয়েছে এবং আমি পেয়েছি। এবং তারপরে সেই লড়াইয়ের মধ্যে, তারপরে যে আমি পড়াশোনা করেছি, চাকরির পরীক্ষা দেওয়া, এখন আমি প্রাইমারি স্কুল টিচারে চাকরি করছি। সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক চাকরির পরীক্ষা পাস করেছিলাম, কিন্তু বাইরের রাজ্যে পোস্টিং দিয়েছিল বলে যাইনি। কারণ পরবর্তীকালে ওই মা বাবার মানসিক আঘাত থেকেই বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তারপর শয্যাশায়ী হয়ে যায়, ব্রেন ড্যামেজ হয়ে যায়। তো সেই সময়ও ডাক্তার বলে দিয়েছেন 2014তেই যে মানে বাবার যেটা হয়ে গেছে সেটার আর কোনো ওষুধই মানে পৃথিবীতে নেই। ডিমেনশিয়া যেটা বলে, এই অসুখে মানে তার পেশেন্টের থেকেও তার পরিবারের মানুষের আরও খারাপ অবস্থা হয়ে যায়। মানে বাবার বিছানাতেই সব কিছু, আর তো কিছু আমাদের চিনতেও পারতেন না। বাবার জল খাওয়ানো, খাবার খাওয়ানো, টয়লেট, সব কিছুই বিছানাতে হয়ে যায়। তো সেই যাই হোক, তো সেই রকম পরিস্থিতিতেও কিন্তু আমি লড়াই করে গেছি। পিয়ালি বসাক আর বাকি 5 জনের থেকে আলাদা, বিশেষ কারণ তিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট অভিযান করেছেন এবং জয় করেছেন।
মাউন্ট এভারেস্ট অভিযানের অভিজ্ঞতাটা শুনবো। হ্যাঁ, এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে দুটো আমার অক্সিজেন ছাড়া করারই ইচ্ছা ছিল। কিন্তু এভারেস্ট এবং লোৎসে যখন আমি যাচ্ছিলাম তখন আবার তুষার ঝড় এসে গিয়েছিল এবং মানে আমার ওই ফান্ডের সমস্যা, স্পন্সরের সমস্যা এইসব তো খানিকটা থেকেই যায়, যে কারণে আমার পারমিশনটা পেতে দেরি হয়ে গিয়েছিল। যেহেতু আমি পুরো পারমিশনের টাকাটা জমা করতে পারিনি। আর পাহাড়ে হচ্ছে যে মানে ওয়েদারের ওপরে সব কিছু নির্ভর করে, সবসময় তুষার ঝড় চলে, তুষার ধস নাবে, তার মধ্যে যে ১-২ দিন মানে ভালো ওয়েদার পাওয়া যায় তার মধ্যে আমাদের সামিট করে নেমে আসতে হয়। এবার আমি তো এভারেস্ট বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 হচ্ছে সামিট ক্যাম্প, তারপরে সামিটে যেতে হয়। তো প্রথমে আবার একবারে যাওয়া যায় না, প্রথমে আমাদের রুট ওপেন হয়, মানে কোথা দিয়ে যাব সেই সমস্ত খুঁজে বের করা, কোথায় বিপদ কম, তারপর লোড ফেরি করা, মানে সমস্ত খাবার দাবার পাহাড়ে ওঠার সাজ সরঞ্জাম আমাদের ওপরের ক্যাম্পে রেখে আবার নিচে নেমে আসতে হয়। ওটাকে অ্যাক্লেমাটাইজেশনও বলে, মানে অধিক উচ্চতার সাথে শরীর মানিয়ে নেয়া। তারপরে নিচে নেমে এসে আবার আমরা ওপরে যাওয়া শুরু করি। তো এই সব কিছু করার পর যখন এবার সামিটে যাচ্ছি, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 করে সামিট ক্যাম্প পৌঁছে গেছি। তো সামিট ক্যাম্পটা যে উচ্চতায়, ওখানে কিন্তু ওটা পুরো ডেথ জোনের ওপরে, মানে ২৬,০০০ ফুটকে বলা হয় ডেথ জোন। ক্যাম্প 4 কিন্তু কেউ থাকে না, যেহেতু ডেথ জোনের ওপরে অক্সিজেন ছাড়া ক্যাম্প 4 কেউ থাকতে পারে না। তো ৪-৫ ঘন্টা থেকে সামিটে গিয়ে সামিট করে সারা রাত আরোহণ করতে হয় সামিটে যাওয়ার জন্য। সামিটে পৌঁছে আবার নিচে পুরো চলে যায়, ক্যাম্প 3 বা ক্যাম্প 2 তে পুরো চলে যায়। সেইখানে সেই সামিট ক্যাম্পে গিয়ে আমাকে কিন্তু ২ দিন থাকতে হয়েছিল, যেখানে কেউ ৪-৫ ঘন্টার বেশি থাকে না। সামিট ক্যাম্পে পৌঁছে গেছি তখন আমার পারমিশন আসেনি। ঠিক আছে, এবার আমি যদি পারমিশন ছাড়া সামিটে চলে যাই তাহলে কিন্তু নেপাল সরকারের নিয়ম অনুযায়ী আমার জেল হয়ে যাবে। হ্যাঁ, আর আমাকে ব্যান করে দেবে, আর কোনোদিনও আসতে দেবে না আমাকে নেপালে কোনো অভিযানে। এবারে তো পারমিশন এলো, এবারে যখন সামিটে যাব তখন আমাদের ওয়াকি-টকিতে জানানো হচ্ছে যে তুষার ঝড় আসছে এবং রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। সবাইকে জানাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসার জন্য। সেই অবস্থায় আমি সিদ্ধান্ত নিই যে আমি সামিটে যাব। মানে সবাই যখন তুষার ঝড়ের ভয়ে নিচে পালাচ্ছে এবং জানবে যে মানে আজ পর্যন্ত এভারেস্টে বা কোনো ৮,০০০ মিটার শৃঙ্গতে তুষার ঝড়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। তাও আমি সিদ্ধান্ত নিই যে আমি ওপরেই যাব, কারণ আমাকে যেভাবে ক্রাউড ফান্ডিং করে মানুষ সাপোর্ট করে, আমার বাড়ির পরিস্থিতি জানলে, তারপর প্রচুর ব্যাংক লোন নিয়েও আমি অভিযানে যাই। আমাদের এখানে তো সেইভাবে স্পন্সর পাওয়া যায় না। তো যাই হোক, রোটারিও যে স্পন্সর করেছিল, তো বারবার তো আমি এই হেল্প বা সাপোর্টগুলো পাবো না। তখন যদি আমি অভিযান ক্যান্সেল করে নিচে চলে আসি, নেক্সট টাইম তো আর সুযোগ আমার হবে না এভারেস্ট অভিযানের জন্য। আর ওইটা অভিযান যদি ক্যান্সেল করে দিই টাকাও কিন্তু ফেরত হয় না, টাকা যা পুরো অভিযানের যা জমা করেছি টাকা সব চলে যায়। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিই যে তুষার ঝড়ের মধ্যেই আমি চেষ্টা করব। হ্যাঁ, তো সেইখানে শেরপা স্যার তবে রাজি হচ্ছিলেন না প্রথমে, তাও আমি রাজি করে তারপর আমরা বেরোই। দিয়ে সারা রাত তুষার ঝড়ের মধ্যে আরোহণ করছি। ডিসিশনটা নিয়েছিলাম আবার হঠকারিতাও কিন্তু বলা যায় না। হ্যাঁ, কারণ ২০১৩তে ভাগীরথী 2 বলে একটা শৃঙ্গ আছে ইন্ডিয়ান হিমালয়াতে, সেটা উত্তরাখণ্ডে। ওই গঙ্গার যে উৎপত্তি গোমুখ, সেইখান থেকে দেখা যায় যে উঁচু উঁচু চূড়াগুলো, সবচেয়ে উঁচু যে চূড়াটা ওটাই হচ্ছে ভাগীরথী 2। এবং ২০১৩তে যে ক্লাউড বাস্ট হয়েছিল সবার কারণেই নিশ্চয়ই মনে আছে, কেদারের মন্দির একটুর জন্য বেঁচে গিয়েছিল। সেই যে ক্লাউড বাস্ট হয়েছিল, ভয়ঙ্কর যে তুষার ঝড় এবং যে মেঘটা ফেটেছিল, আমরা তখন ওই ভাগীরথী 2 এর মানে চূড়ার কাছাকাছি ছিলাম এবং যে মেঘটা বাস্ট করেছিল, যে মেঘটা ফেটেছিল, সেই মেঘের ভেতরে ছিলাম আমরা। সে ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং মানে আমরা ওই অভিযান থেকে বেঁচে ফিরবো ভাবিনি। তো সেই অভিজ্ঞতাটা আমার কাজে লেগেছিল। তো সেইটাতে আমার খানিকটা সাহস ছিল যে অত ভয়ঙ্কর তুষার ঝড় যে আমি বেঁচে ফিরে আসতে পেরেছিলাম, সারভাইভ করতে পেরেছিলাম। তো এভারেস্টেও একটু আমি চেষ্টা করে দেখি তুষার ঝড়ের মধ্যে, যে কারণে আমি চেষ্টা করেছিলাম। এটা কিন্তু আমার হঠকারী সিদ্ধান্ত ছিল না। তো তারপরে এভারেস্টে যখন এবার তুষার ঝড়ের মধ্যে যাচ্ছি, আমরা তো পুরো একা,
সবাই নিচে পালিয়েছে তুষার ঝড়ের ভয়। তো তারপরে যখন উঠছি, এবারে সারা রাত তুষার ঝড়ে তো উঠছি, আর আমি তো আবার অক্সিজেন ছাড়া। এবার ওই তুষার ঝড়ের ঝাপটা এত জোরে আসছে, পুরো আমার তো চামড়া টামড়া সব খুবলে নিয়েছিল, চোখের মধ্যেও ঢুকে যাচ্ছিল তুষার ঝড়ের ঝাপটা। এবং ওখানে তো এমনি -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, আর তুষার ঝড় চললে তো -80-90 -100-তেও চলে যায়, মানে যত তুষার ঝড়ের বেগ বাড়বে তত ঠান্ডা বেশি হয়ে যায়। তো ওই অবস্থায় উঠছি, আমাদের তো মানে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছিল। আর এভারেস্টের একদিকে তো নেপাল আর একদিকে হচ্ছে চায়না, তিব্বত, আর আমাদের ধাক্কা মেরে মেরে পুরো তিব্বতের দিকে ফেলে দিচ্ছিল। এবং মানে শুধু আমাকে না, আমার শেরপা স্যারকেও ফেলে দিচ্ছিল। এবং যখন মানে পড়ে যাচ্ছি, আর পুরো খাড়াই তো ওখানে, মানে আবার ওঠাটাই মানে খুব কঠিন ব্যাপার হয়েছিল। আর আমরা যখন উঠছি পুরো তো ওপর দিকে তাকিয়ে তো উঠতে হয়, ওপর দিকেই তো সবসময় মুখটা করে। আর ওখানে পাহাড়ের ঢালে যখন প্রচুর তুষার জমে যায় না, ওটা কিন্তু থাকতে পারে না, ক্রমশ নিচের দিকে, এটা ওপর থেকে নিচের দিকে ধস আকারে নামতে থাকে ক্রমশ। এবারে মানে ওই তুষার ঝড়ের তো এসে তো পুরো চোখে নাকে মুখে ঢুকে যাচ্ছে, আর আমার যেহেতু অক্সিজেন নেই, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে, হাঁ করে করে মুখ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, আর পুরো তুষারটা এসে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকে ঢুকে, চোখে ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে। আর যখন ফেলে দিচ্ছে পুরো, আর আমি 2 পা উঠছি, 3 পা নেবে যাচ্ছে, মানে ভসভসে বরফ তো, যখন তুষারটা নতুন মানে ঝড়ের জন্য পড়ছে, তুষারটা একটু তো যখন বসে যায়, 2 দিন 3 দিন যদি তুষারটা চেপে বসে যায়, তখন ওটাটা একটু ইজি হয়ে যায়। কিন্তু সদ্য সদ্য ওই অত বরফ পড়লে ওটা ক্রমশ নিচের দিকে নামছে, তো সাথে সাথে আমাদেরকেও নিয়ে নেবে যাচ্ছে। এবার 2 পা উঠছি হাঁচড় পাঁচড় করে, 3-4 পা আরও নেবে যাচ্ছি, আর ওপর থেকে বরফটা এসে পুরো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, মুখের ভেতরে ঢুকে যাচ্ছে, নাকের ভেতর, চোখের মধ্যে, পুরো মুখে এসে ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে ওঠা, তার উপর অক্সিজেন ছাড়া, সেইগুলোর সাথে লড়াই করছি। সারা রাত এইভাবে লড়াই করতে করতে উঠেছি। মানে এটা একবারেই অসম্ভব ব্যাপার, কারুর জীবনে এরকম অভিজ্ঞতাই হয় না। মানে আমার সাথে যেটা ঘটেছে, কারণ তুষার ঝড়ে কেউ যাওয়ার সাহসই করে না। তারপরে তো সারা রাত ওই, এবার শেরপা স্যার এদিকে বলছে যে আর নয়, এবারে নিচে ফেরত চলো, আমরা বাঁচবো না। স্যারকে বলছি, স্যার আরেকটু চেষ্টা করি, যদি আর না হয় নিচে চলে যাব। স্যারকে এইরকমভাবে রিকোয়েস্ট করে করে এগোতে থাকছি, দিয়ে এই করতে করতে ভোরবেলা হয়ে গেছে, পরদিন সারা রাত এইসবের সাথে লড়াই। পুরো 5 দিন টানা তুষার ঝড় কন্টিনিউ চলেছে, মানে তার মধ্যে শুধু এভারেস্ট নয়, লোৎসে চতুর্থ উচ্চতম শৃঙ্গ দুটো সামিট করেছি, মানে শেরপা স্যারকে রাজি করিয়ে করিয়ে। হ্যাঁ, তারপর যাই হোক সামিট হয়েছে, আর কিন্তু ভয়ও পাচ্ছি খুব। সামিটে যখন গেছি, সামিটে গিয়ে দাঁড়াতেই পাচ্ছি না, মানে ভয়েতে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম অবস্থা, ভয়েতে বসে বসে, এত তীব্র ঝড়। তার মধ্যে কোনো রকমে ওই জাতীয় পতাকা বের করে ভিডিও টিডিও করে, আর এত ঝড়, মানে কথা বলছি সামিটে, একটু ভিডিও বানাবো, কথা বলছি, ক্যামেরাতে মানে আমাদের গলার আওয়াজটা নিচ্ছেই না, তুষার ঝড়ের আওয়াজটাই পুরো শোনা যাচ্ছে, আমাদের গলার আওয়াজটাই নিচ্ছে না ক্যামেরাতে, এমন অবস্থা। তো যাই হোক, যখন হিলারি স্টেপ বলে একটা জায়গায় পৌঁছেছি, ওটা খুবই কম, মানে 5-7 মিনিট যতক্ষণ ওই ভিডিওটা করতে লাগে, কারণ এমনি ভয়, আবার তো নামতে হবে না, এবং নামাটা তো আরও কঠিন, কারণ নামার সময় আরও বেশি অ্যাক্সিডেন্ট ঘটে। আর আমাদের সময় এত মেঘ চারিদিকে, মানে নিজেদের হাত পাটাও দেখতে পাচ্ছি না। এদিকে রোপটা যে আমরা লাগাই, এবার রোপটা তো বরফের নিচে চাপা পড়ে গেছে, কোথা দিয়ে নামবো সেটাও বুঝতে পারছি না, কারণ রোপটা খুঁজেই পাচ্ছি না, বরফে পুরো চাপা পড়ে গেছে, পায়ের ছাপটাপ সব বরফে চাপা পড়ে গেছে। আর যখন উঠছিলাম ওই হিলারি স্টেপ, ওইখানটা খুবই বিপজ্জনক জায়গা, তো একদম খাড়াই দিয়ে তখন উঠতে হয়, আর পুরো উড়িয়ে নিয়ে গিয়ে আমাকে আরও পুরো 20-22 হাজার ফিট খাড়াই পুরো নেবে গেছে। আর ওইখানে ডেড বডিও আছে, আরও ডেড বডিও থাকে সব চারিদিকে, আর আমার পুরো উড়িয়ে নিয়ে গিয়ে আমাদের ওই ডেড বডির ওপরে গিয়ে পড়েছি। তখন শেরপা স্যারও খুব ভয় পেয়ে গেছে, ক্রমশ তো ঝড়ের বেগ বাড়ছে না, ওঠার সময়তেই তখন শেরপা স্যার বললো যে অক্সিজেন লাগিয়ে নেওয়ার জন্য। তো ওই লাস্ট 50-60 মিটার একটু অক্সিজেন লাগিয়ে আর কি চূড়ায় উঠেছিলাম। তো তারপরে তো নামছি ভিডিও টিডিও করে চূড়া থেকে। তো এবার
কোথাও এবার শেরপা স্যারের অভিজ্ঞতার জন্যই মানে ওই অবস্থা, কারণ কোথা দিয়ে নামবো কিছু বুঝতে পারছি না। আর যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আমরা কিন্তু ওই অত বড় হিমালয়ের কাছে একটা পিঁপড়ের সমান, মানে বিভিন্ন ভিডিও ফটো দেখলে বুঝতে পারবে যে কত ক্ষুদ্র দেখায় আমাদের হিমালয়ের মধ্যে। তো সেইখানে যদি একটু এদিক ওদিক আমরা চলে যাই না, ওখানে হারিয়েই যাব। আর কখনো 4 নম্বর ক্যাম্প, যে ক্যাম্প 4 আমাদের তাঁবু খুঁজে পাবো না। তো সেখানে তো অক্সিজেন ছাড়া, খাবার জল ছাড়া আর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু শেরপা স্যারের অভিজ্ঞতার জন্য যাই হোক সামিট ক্যাম্প অবধি পৌঁছলাম, ক্যাম্প 4 অবধি। আর এদিকে তো শেরপা স্যার ভয়ে তো পাচ্ছে, ওয়াকিটকিতে বলছে, যোগাযোগ রাখছে এজেন্সি আমাদের সাথে। আর শেরপা স্যার বলছে যে আমাদের সামিট হয়ে গেছে, কিন্তু বেঁচে ফিরে আসতে পারবো কিনা জানি না, যা পরিস্থিতি ওপরে। কিন্তু সামিট ক্যাম্প পৌঁছে ক্যাম্প 4 পৌঁছলাম লাস্ট অবধি। দিয়ে তো আর ওপরে যেহেতু আমি অনেক স্ট্রং হয়ে যাই, পুরো এত কিছুর পরেও কিন্তু আমি পুরো স্ট্রং ছিলাম, কোনো অসুস্থতাও নেই, শুধু আমার চোখে স্নো ব্লাইন্ড একটু হয়ে গিয়েছিল। কারণ কি হয়, তুষার ঝড়ে সানগ্লাসের ওপর পুরো বরফ জমে যায় তো বারবার, আর বারবার পরিষ্কার করতে লাগে, তাই তো একটু অসুবিধা হয়ে যায়। কারণ হাতটা তো সবসময় অত খাড়াইবে নামবার সময় সবসময় হাতে কাজটা করতে হয়, তো সানগ্লাস বারবার পরিষ্কার করা যায় না। আমি সানগ্লাসটা খুলেছিলাম, এবার সানগ্লাস খুললে ওখানে স্নো ব্লাইন্ডনেস হবেই, কারণ আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি ওখানে অনেক বেশি। এক তো সূর্য থেকে আসছে, আমরা তো বায়ুমণ্ডলের ওপরে থাকি, এখানে তো বায়ুমণ্ডলের জন্য অতিবেগুনি রশ্মি আটকে যায়, পৃথিবী পৃষ্ঠতে আসতে পারে না। কিন্তু আমরা তো বায়ুমণ্ডলের ওপরে চলে যাই না, যে উচ্চতায় থাকি, তো অতিবেগুনি রশ্মিটা পুরো চলে আসে, যে কারণে পুরো ওই মুখটুক পুড়ে যায়, তারপর চোখে স্নো ব্লাইন্ড হয়ে যায়, তুষার অন্ধত্ব বলে। তবে ওটা পার্মানেন্ট অন্ধত্ব নয়, কিছু মানে টেম্পোরারি, 12 ঘন্টা 24 ঘন্টা রেস্ট নিলে, চোখ বন্ধ করে থাকলে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, ওই মুহূর্তে তো এবার চোখে দেখতে পাওয়া যায় না। তো আর তাছাড়া আমার আর কোনো সমস্যা হয়নি। এবার 4 নম্বর ক্যাম্পে এসে এবার এজেন্সি তো ভেবেছে যে আমাদের বোধহয় মরো অবস্থা, এবার রেস্কিউও যে পাঠাবে সেটাও তো করতে পারছেন, কারণ কন্টিনিউ তুষার ঝড়ে নিচ থেকে কোনো শেরপাও আমাদের সাহায্য করতে বাঁচানোর জন্য আসতে পারবে না। তো যাই হোক, আমাদেরকে বলছে যে এবারে তোমরা নিচে চলে এসো, আর ওপরে থাকতে হবে না। কিন্তু আমি দেখলাম যে আমি পুরো স্ট্রং আছি। তারপরে আবার খাওয়া দাওয়া করে টোরে আমি আরও স্ট্রং হয়ে গেলাম, ওখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ। আর চোখে যেহেতু দেখতে পাচ্ছি না, সাথে সাথে লোচ্ছাতে যেতে পারিনি, উচ্চতম শৃঙ্গ আবার লোচ্ছাতে যাব তো, কিন্তু চোখে তো তখন দেখতে পাচ্ছি না, চোখটা একটু ওই বললাম 12 ঘন্টা রেস্ট তো নিতেই হবে, তবে চোখে দেখতে পাবো। নিয়ে এবার লোচ্ছাতে যাব। আমি এজেন্সিকেও তখন বললাম যে না, আমি পুরো স্ট্রং আছি, কোনো অসুবিধা নেই। তো তুষার ঝড়ের মধ্যেই আবার লোচ্ছেও চতুর্থ উচ্চতম শৃঙ্গতে যাব, তারপর করেই নামবো। মাউন্ট এভারেস্টে ওঠার অভিজ্ঞতা তো বললেন যে তুষার ঝড়ের মানে মধ্যে দিয়ে যখন নামছিলেন তখনও তো তুষার ঝড় হচ্ছিল, তো নামাটা কিভাবে সম্ভব হলো, মানে তখনের কি অভিজ্ঞতা? তখনও ডেড বডি নিশ্চয়ই পেয়েছেন, তো একদম সামনে থেকে মৃত্যুকে দেখা, সেই অভিজ্ঞতাটা যদি বলতেন। তো আমি তো তারপর এভারেস্ট করে আবার লোচ্ছেও সামিট করলাম তুষার ঝড়ের মধ্যে, টানা তো 5 দিন বললাম, পুরো এভারেস্ট লোচ্ছে দুটো করার সময় তুষার ঝড়ের মধ্যে। তো নাবজি যখন, সে তো আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে নামবার সময় ভালো ওয়েদারেই মানুষকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, আরো কঠিন কাজ। আর সেখানে আমরা যখন নামছি, ওপর থেকে তুষার ধস নামছে, মানে টানা 4-5 দিন ধরে তুষার ঝড় চলার ফলে এত বরফ জমে গেছে, মানে তুষার ধস নামছে। এবার আমাদের গায়ের ওপর দিয়ে তুষার ধস যাচ্ছে, যেটা তো পৃথিবীতে কেউ ওই পরিস্থিতির মধ্যে পড়েই না, কারণ এরকম ভয়ঙ্কর তুষার ঝড়ে কেউ ওই উচ্চতায় যায় না। আর সেই সময় আমরা পুরো একা ছিলাম। এইবার পুরো খাড়াই বেয়ে নামছি, এবং ওখানে কিন্তু চারিদিকে আবার ফাটল থাকে, এই যে বরফের দেয়াল দিয়ে নামছি, কোথায় হাত রাখছি কোথায় পা রাখছি কিছু বুঝতে পারছি না, এবং ফাটলগুলো তখন তো বরফে চাপা পড়ে গেছে, ওপরে তো বরফ জমে গেছে, নিচে যে ফাটল সেটাও দেখতে পাচ্ছি না। আর ঝর্ণার জল যেমন নাবে না, ওপর থেকে যে ঝর্ণার জল যেমন নাবে, ওরকম ঝর্ণার মতো বরফের ধস যাচ্ছে, ওই খাড়াই বরফের ঢালবে, এবং আমরা সেই বরফের ধসের ভেতরে ঢুকে গেছি, মানে বুঝতে পারছে, ওই মানে আমাদের ওপর দিয়ে পুরো বরফের ধসটা যাচ্ছে, তার ভেতরে আমরা ঢুকে আছি, কিছুই তো দেখতে পাচ্ছি না, মানে ওই বরফের দেওয়ালে কোথায় ফাটল আছে, কোথায় হাত রাখছি পা রাখছি
কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না, পুরো আন্দাজে। এবং ওইভাবেই পুরো নামছি বরফের ধসের ভেতর দিয়ে। তারপর নামতে নামতে সেই ক্যাম্প 4, ক্যাম্প 3, ক্যাম্প 2ও নেমেছি। তারপরে একটা জায়গায় ফাটল ছিল, সেইখানে দেখতে পাইনি, পুরো আমি ফাটলেও ঢুকে গিয়েছিলাম। এবং আমার ভাগ্য ভালো ছিল যে ওই ফাটলের নিচে একটা জায়গায় একটু সরু ছিল, সেখানে আমার ডান পাটা আটকে গিয়েছিল। এবারে আমি পুরো ওই অবস্থাতেই ঝুলছিলাম ফাটলের মধ্যে। তারপরে আমার শেরপা স্যারও আমাকে তুলতে পারেনি, আমাকে ওই অবস্থায় রেখে আবার ক্যাম্প 2তে গেছে। আমি ওই ক্যাম্প 2 আর ক্যাম্প 1-এর মাঝখানে তখন ওই ফাটলের ভেতরে। এইবারে তারপরে শেরপা স্যার ওপরে ক্যাম্প 2তে কিছু শেরপা ছিল, যেহেতু শেরপা স্যার একা আমাকে তুলতে পারেনি, আবার সেই ক্যাম্প 2তে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব অন্যান্য শেরপাদের ডেকে নিয়ে এসে তারা আবার বরফ কুঠার আইসেক্স যেটা, সেইটা নিয়ে এসে আবার ওই ফাটলের মধ্যে বরফ কেটে, আমার পাটা তো আটকে গিয়েছিল, বরফ কেটে বার করে আমাকে তুলেছে। আর সেই প্রায় 2 ঘন্টা মতো পুরো আমি ফাটলের মধ্যে একা ছিলাম। এবং প্রতি মুহূর্তে আমার ভয় লাগছে যে যদি ফাটলটা আরেকটু বেড়ে যায়, আমি কিন্তু গলে পুরো ফাটলের তলায় ঢুকে যাব। আর ওখানে তো সবসময় ফাটল ক্রমশ বাড়তে থাকে, মানে নতুন নতুন জায়গায় ফাটল তৈরি হতে থাকে। ওই সমস্ত জায়গায় আমরা যে দূর থেকে দেখি, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্টে সানরাইজ দেখতে যাই, বলে না ভয়ঙ্কর সুন্দর, মানে দূর থেকে অত সুন্দর লাগে, সাদা বরফের চূড়া, সোনালি রশ্মি প্রতিফলিত হচ্ছে, কিন্তু কাছে গেলে চারিদিকে ফাটলে ভর্তি থাকে এবং ব্লু আইস, ব্ল্যাক আইস বলে ওটাকে, মানে ওই যে লক্ষ লক্ষ বছর ধরে তো ওখানে পুরো বরফটা জমে রয়েছে, তো সেইটা পুরো পাথরের মতো কঠিন হয়ে ওর কালারই চেঞ্জ হয়ে যায়, মানে নীল কালো রঙে বরফটা পরিণত হয়ে যায় এবং এত হার্ড হয়। আমরা তো জুতোয় লোহার কাঁটা লাগাই, ছুঁচলো কাঁটা, সেই লোহার ছুঁচলো কাঁটাও কিন্তু স্লিপ করে যায় ওই বরফে। আমরা যে যখন ওঠানামা করি, কাঁটাও স্লিপ করে যায়, লোহার ছুঁচলো কাঁটাও। হ্যাঁ, দূর থেকে অত মনে হয় হয়তো খুব দেখে বোঝা যায় না ওই সমস্ত বিপদগুলো, কিন্তু খুব টেকনিক্যালি এবং খুব গায়ের জোরে আমাদের লোহার কাঁটা গিতিয়ে আমাদের উঠতে হয়, সেটা বোঝা যায় না দূর থেকে। যাই হোক, তো সেই রকম ফাটলের তারপর তারা তো আমাকে বার করে ফাটলে বরফ কেটে আর কি। তারপরে তো আবার নামা শুরু করি। তারপর ওখানটাকে বলে খুম্বু আইসফল, মানে ক্যাম্প 1 থেকে বেস ক্যাম্পে নামার সময় খুম্বু আইসফল বলে। ওই আইসফলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা, সবসময় ওখানে ভেঙে ভেঙে পড়তে থাকে বরফের দেওয়াল এবং ওই ফাটলগুলো ক্রমশ আরও বাড়তে থাকে। এবার আমরা যখন নামছি তখন তো মে মাসের একদম শেষের দিক, মানে ক্রমশ গরমকালটা বাড়ছে, টেম্পারেচারটা বাড়ছে ক্রমশ। তার ফলে কি হয়েছে, আর ওখানে মানে ওই ফাটলগুলো এত বেড়ে গেছে, কেউ তো ছিল না, বললাম তো আমি আর আমার শেরপা স্যার একা, মানে ওই ফাটল লাফিয়েও পেরোনো যাবে না এরকম তখন পরিস্থিতি, মানে এত ভয় লাগছে দেখে। এবারে তখন পিছু হটবারও জায়গা নেই, বা দাঁড়িয়ে তো ওয়েট করারও জায়গা নেই, ওই জায়গায় তো দাঁড়িয়ে থাকা জায়গা না, সামনেই এগোতে হবে। তো ওইখানে আবার পিঠে ভারী ব্যাগ থাকে, আমাদের 14-15 কেজি ওজন থাকে, সেই নিয়ে কিন্তু আমাদের ওই খাড়াই বেয়ে উঠতে হয় এবং ওই বড় বড় ফাটল লাফিয়ে পার হতে হয়। তো সেইখানে মানে এত ভয় লাগছে, লাফিয়ে ওপার অবধি পৌঁছতে পারবো কি না জানি না, এবং ওই ফাটলের গভীরতা শেষ কোথায়ও কেউ জানে না, মানে কত হাজার হাজার ফিট ওই গভীরে চলে গেছে। এবং তো সবাই জানে যে যারা ওই ফাটলে পড়ে যায় তাদের তো আর খুঁজেই পাওয়া যায় না, কোনোভাবেই ফাটল থেকে তোলা যায় না। তো সেই যত শক্তি আছে শরীরে, তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটা আলাদা শক্তি চলে আসে, সেই সব নিয়ে মানে তখন ফাটলে ঝাঁপ দিচ্ছি। তো যাই হোক, মানে যদি ফাটলে পড়ে যাই তো শেষ। তো ওইভাবে ঝাঁপ দিয়ে ফাটল ক্রস করে নামছি। আর একটা জায়গায় হয়েছিল, ওখানে শেরপা স্যারদের অভিজ্ঞতা ওইটাই কাজে লাগে, মানে খাড়াই বরফের দেওয়াল বেয়ে নামছি, আর আমরা তো অ্যাঙ্কার করি, হ্যাঁ অ্যাঙ্কার করে ওই রোপটা লাগাতে হয়, সেফটি যেটাকে বলে। এবার ওই খাড়াই বরফের দেওয়ালে একটা আওয়াজ আসছে, মানে কিছুক্ষণ পরে ওই মানে অ্যাঙ্কারটা খুলে বেরিয়ে আসছে, ওইখানে ফাটলটার মানে ওই বরফের দেওয়ালের মধ্যে ফাটল তৈরি হচ্ছে আর কি, সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। আর তখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, ঠিক আছে। তখন শেরপা স্যার বললো যে আমাকে তাড়াতাড়ি তোমার সেফটিটা খুলে সাইডে চলে যাও, আর খাড়াই এরম বরফের দেওয়াল,
তো আমি তাড়াতাড়ি সেফটিটাই কিন্তু সব কিছু, ঠিক আছে, নাহলে ওখানে পড়ে গেলে আর বাঁচবার কোনো রাস্তা নেই। তো আমি তাড়াতাড়ি সেই দড়ি থেকে আমার সেফটি খুলে নিয়ে বরফের দেওয়াল বেয়েই পুরো এই আমার ক্র্যাম্পনটা গিতে সাইডে সরে গেছি খানিকটা। সরবার সাথে সাথে দেখি ওই বরফের দেওয়াল থেকে পুরো অ্যাঙ্কার খুলে, রোপ টোপ অ্যাঙ্কার খুলে বরফের চাই সমেত পুরো ছিটকে চলে গেল। মানে শেরপা স্যারের তাহলে কত অভিজ্ঞতা! স্যার যদি না থাকতেন আমি তো বুঝতে পারতাম, উনি ওই আওয়াজটা পেয়ে গেছেন, তাইতে বুঝে গেছেন যে এক্ষুনি ওইখান থেকে অ্যাঙ্কার খুলে সব বেরিয়ে যাবে। আর আমি যদি ওইখানে ওই দড়ির সাথে বাঁধা থাকতাম, মানে আমাকে নিয়ে পুরো ছিটকে ওই মহাশূন্যে মানে চলে যেতাম আমি। তো যাই হোক, ওইটা শেরপা স্যারের অভিজ্ঞতায় বেঁচে গেলাম। তারপরে তো নিচে নামলাম। তো ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে মাউন্ট এভারেস্ট তুষার ঝড়ের মধ্যে, লোৎসেও জয় করেছেন, তো তারপরেও কাঞ্চনজঙ্ঘা কেন ফিরে আসতে হলো? 1000 মিটার বাকি ছিল মাত্র, কেন জয় সম্ভব হলো না? কাঞ্চনজঙ্ঘাতেও আসলে এবারে হয়েছিল এই যেমন বললাম, আমাদের যে পর্বত অভিযানের নিয়ম, যে রুট ওপেন করা, লোড ফেরি করা, অ্যাক্লিমাটাইজেশন সবই প্রক্রিয়া হয়ে গেছে, 1 মাস ধরে চলছিল। সব কিছু করে আবার নিচে নেমে এসে আবার আমরা সামিটে যাচ্ছি, সব কিছু খুবই ভালো ছিল। তো ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, তারপরে হচ্ছে ক্যাম্প 4টাই সামিট ক্যাম্প, ওখান থেকে সামিটে যাওয়া। তো ক্যাম্প 3 থেকে আমি যখন সামিট ক্যাম্পে যাচ্ছি তখনও আমার কাশি আর জ্বর শুরু হয়। এইবার কাশি কিন্তু এর আগে আমার আমি তো 6টা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি, কখনো আমার কিন্তু কাশি হয়নি। তো এইটাই প্রথম আমার কাশি হলো, এবং আমার কাছে যে কারণে কোনো ওষুধও থাকতো না। পাহাড়ে গেলে আমি এত স্ট্রং থাকি, কোনো অসুবিধা কোনোদিন হয়নি। এবার 6টি উচ্চতম পর্বত শৃঙ্গ আপনি জয় করেছেন, কিন্তু কখনো ওষুধ সঙ্গে নিয়ে যাননি? না, কারণ আমি প্রতিবারই আর ওষুধ নেই, প্যারাসিটামল থাকে, প্যারাসিটামল তো মাঝে প্যারাসিটামলও কখনো আমার দরকার পড়েনি। তো কিন্তু এবারে কাশিতে আমার প্যারাসিটামলটাও কিন্তু কোনো কাজ হচ্ছিল না। প্যারাসিটামল খেয়েছিলাম কিন্তু তাতে কাশিটা কিন্তু কমছিল না। তো তার ফলে আমি এবার কি, ওপরে তো যে উচ্চতায় আমরা যাই ওখানে কিন্তু হেলিকপ্টার যেতে পারে না। যদি কোনো অসুস্থ হয়ে পড়ি, বাড়াবাড়ি হয়ে যায়, হেলিকপ্টার যেতে পারে না। নিজে যদি, এবং কোনো মানুষের পক্ষেও ওইরকম দুর্গম জায়গায় কাউকে বাঁচানো সম্ভব নয়। এবং অনেকেই দেখেছো নিশ্চয়ই, মানে কিভাবে মানে মারা পড়ে অনেক পর্বতারোহীরা, বাঁচানো যায় না ওখানে। এমনকি ডেড বডিও তো নিচে নামানো যায় না, এমন দুর্গম জায়গা ওখানে হয়, ডেড বডি নিচে নিয়ে আসা যায় না। এবং কিছুদিন আগে তো একজন বাঙালি, তার আগেও অনেক বাঙালি অনেক ইয়েতেই মারা গেছেন আর কি। তো এভারেস্টে মারা গেলেন এবারে, তো তারও ডেড বডি নামানো গেল না, সম্ভব হয় না। তো যে কারণে আমি ভাবলাম যে যদি ওপরে গিয়ে বাড়াবাড়ি হয়ে যায় তাহলে কিন্তু কিছু করা যাবে না। এবং এবারে তো ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীর টিম ছিল, তারপর নিমাস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস, তাদের প্রিন্সিপাল স্যার এবং আরও স্যাররা ছিলেন। তো ওনারা সবই ইন্ডিয়ান আর্মি থেকে, তো তারাও খুব প্রশংসা করছিল। এবারে তো ওদের সাথে সাথেই আমি আরোহণ করছিলাম, আমার ক্লাইম্বিং দেখেছে, বরফের দেওয়াল বে, আইসওয়াল বে ক্লাইম্বিং, খুবই প্রশংসা করছিলেন আমার। এবার আমি যখন ওইখান থেকে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিই, ওনাদের সাথে দেখা হয়, তখন ওনারাও বারবার বারণ করছিলেন, বলছিলেন যে ওরা তো বুঝতে পারছে না কেন, কারণ দেখেছি এত স্ট্রং আমি, এত ভালো ক্লাইম্ব করছি, বলছে যে সামিটে চলো, নিচে নেমে যাচ্ছ কেন, এরকম বারবার বলছিল। আমি ওদের বললাম যে আমি নিচে গিয়ে, ইন্ডিয়ান আর্মির ডাক্তার ছিল বেস ক্যাম্পের নিচে, তা আমি ঠিক করে যে বেস ক্যাম্পে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আবার আমি সামিটে আসবো। তো ওটাই ঠিক করে আমি নিচে নেমেছিলাম। এবার ওনারাও বলছেন, আমি বলি যে আমি নিচে গিয়ে ওষুধ নিয়ে আবার আসছি ওপরে, বলে আমি নামি। তারপরে তো আর্মির ডাক্তার ওষুধ দিয়েছিল, খুবই ভালো ওষুধ, 1-2 দিনের মধ্যেই আমার কাশিও সেরে গেল, জ্বরও সেরে গেল। দিয়ে আমি যে আবার সামিটে আসবো, কিন্তু তার মধ্যে আবার আমাদেরই মানে ওপরে কিছু টিমের মেম্বার তারা অসুস্থ হয়ে পড়েছিল। এবার তাদের তো আগে রেস্কিউ করতে হবে, বাঁচাতে হবে। বললাম খুবই কঠিন কাজ ওখানে রেস্কিউ করা, বাঁচানো। এবার সেই সবেতে মানে ব্যস্ত হয়ে গেল সবাই আর কি, তাদের আগে বাঁচানোর জন্য, ওখানে দেরি করা যাবে না।
এবার সেইটা করতে গিয়ে আবার আমার সামিটে যাওয়াটা লেট হয়ে গেল, তারপর ওয়েদার খারাপ হয়ে গেল, আবহাওয়া খারাপ হয়ে গেল, ওই জন্য আমার আর সেকেন্ড টাইম সামিটের জন্য যাওয়া হলো না। সেকেন্ড টাইম গেলে সামিট হয়ে যেত, কিন্তু এই সমস্ত কারণের জন্য হলো না যাওয়া। কিন্তু যাই হোক, তাও কাঞ্চনজঙ্ঘা যা কিছু আমাকে দিয়েছে সেটা তো সামিটের থেকে অবশ্যই অনেকই বেশি। আবারও কাঞ্চনজঙ্ঘা জয়ের উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই যাব, যেতে তো হবেই। তো আর এবারে তো আমাকে বন্ধন ব্যাংক কে সাপোর্ট করেছিল, এবং বন্ধন ব্যাংকের যিনি এমডি পার্থপ্রতিম সেনগুপ্ত স্যার, খুবই ভালো মানুষ, ওনারাও খুবই আমাকে এই অভিযানের জন্য পুরোই স্পন্সর করেছিলেন, সাপোর্ট করেছিলেন। স্যার, প্রসঙ্গে বলতে গেলে আপনার মানে অনেক ব্যাংক লোন করতে হয়েছে এই একের পর এক পর্বতারোহণের কারণে। এই যে এত লড়াই, এত আত্মত্যাগ, তারপরেও আপনি মানে এই যে যাত্রাপথ, এটা ছেড়ে কখনো আসেননি, অন্য পেশায় যাওয়ার কথা ভাবেননি কেন? কেন বারবার পাহাড়ের টানে যেতেই হয়? হ্যাঁ, ব্যাঙ্গলোর আমার চিন্তা ভাবনাটা এটাই যে টাকা তো আসবে যাবে, প্রথমত তো দেশের জন্য যে অ্যাচিভমেন্ট সেটা তো সারা জীবন থেকেই যাবে, এবং হিমালয়ে যা কিছু দিয়েছে আমাকে সেই সেই পাওনাটা কিন্তু মানে টাকার হিসাবের থেকে অনেকই বেশি। হ্যাঁ, সেটাকে তো টাকা দিয়ে মাপা যাবে না, এবং সেটা তো আমার নিজের জীবনের লড়াইয়ের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা অনেক কাজে লেগেছে। এবং বললাম, ওটাই তো সবচেয়ে বড় পাওয়া, মানে হিমালয় যা কিছু দিয়েছে আমাকে এবং আমার মা বাবাকে, সেটাই বড় পাওয়া। তো এবার ব্যাঙ্গলোর নিয়ে বেশিরভাগ জনই যেতে বারণ করে, কারণ হচ্ছে যে পাহাড়ে গিয়ে সামিট যে হবেই তার কোনো তো গ্যারেন্টি নেই, কারণ হিমালয়তে সব কিছুই তো প্রকৃতির ওপর নির্ভর করে, ওয়েদারের ওপর নির্ভর করে। তো যে কারণে এবার সামিট যদি আবার না হয়, তখন সামিট হলে যে প্রচারটা পাওয়া যায় বা যে সাপোর্টগুলো পাওয়া যায়, সামিট না হলে আবার সবসময় সেটা পাওয়া যায় না, এবং ওখানে তো লাইফ রিস্ক এত বেশি, জীবনেরই কোনো গ্যারেন্টি নেই। এই সব কারণের জন্য অনেকে বারণ করে, কিন্তু আমি ছোটবেলা থেকে নিজেকে যেভাবে তৈরি করে নিয়েছি, এই যে বললাম এভারেস্টে কিন্তু বা আরও অন্যান্য অভিযানে আমি তুষার জ্বর খারাপ ওয়েদারের মধ্যেও আমি সামিট করে চলে এসেছি। এবারেই কাঞ্চনজঙ্ঘাতে প্রথম এরকম হলো যে কাশি সর্দি জ্বরের জন্য আমি নিচে নেমেছি, কিন্তু ওয়েদার খারাপ হলেও আমার শরীর যদি সুস্থ থাকে, তুষার ঝড়ের মধ্যেও আমি করে চলে আসতে পারি। তো সেই কনফিডেন্সগুলো আমার ছিল বলেই আমি ব্যাংক লোন নিয়ে চলে গেছি। তো সেই কারণে আমি এটা মানে অন্যান্যদের আমি বলবো না যে ব্যাংক লোন নিয়ে এইভাবে যেতে, কিন্তু যদি নিজেকে ছোটবেলা থেকে এইভাবে তৈরি করতে পারে, তাহলে হয়তো রিস্কটা একটু বেশি পরিমাণে নেওয়া যায়। আপনি এই পর্বতারোহণের জন্য সহায়তার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছেও আবেদনের কথা রেখেছিলেন, সেই বিষয়গুলো কত দূরে গিয়েছে? তো সেই বিষয়ে তো এখনো মানে ওনাদেরকে সাড়া পেয়েছেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর থেকে পর্বতারোহণে সহায়তার জন্য? এখনো পাইনি, কিন্তু আশা করছি নিশ্চয়ই, কারণ রাজ্যের এবং দেশের জন্য যে অ্যাচিভমেন্টগুলো হয়েছে, কারণ এখন তো সারা পৃথিবী আমাকে চেনে, আমার কথা জানে, যে ভারত থেকে একজন এই অ্যাচিভমেন্টগুলো করতে পেরেছে, তাদের তো আমার পর্বত আরোহণেও আমাদের দেশের নাম আরও অনেকটাই উজ্জ্বল হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে একজন মেয়ে যে এই অ্যাচিভমেন্টগুলো করছে, সেটাও তো সারা দেশে খুবই প্রচার পেয়েছে, সারা দেশেই আমাদের রাজ্য সেটার জন্য প্রশংসা পাচ্ছে। হ্যাঁ, এবং ক্রিকেটে আমাদের দেশের একটা নাম আছে সারা পৃথিবীতে, ক্রিকেটে অনেক উঁচু জায়গায় 1 নম্বরেই আছে বলা যায়, কিন্তু পর্বতারোহণেও যে আমার অ্যাচিভমেন্টের জন্য সারা পৃথিবীতে একটা জায়গায় আমাদের দেশের যে এত নাম হচ্ছে, তো সেইখানে তো নিশ্চয়ই আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, নিশ্চয়ই এগিয়ে আসবেন। ওখানে অ্যাপ্লাইও সব জায়গাতেই করা আছে, নিশ্চয়ই ওনারা এগিয়ে আসবেন। তাহলে তো আরও আমি মানে আরও অনেক ওয়ার্ল্ড রেকর্ড আমাদের দেশের রাজ্যের জন্য করতে পারবো। আর কি ইচ্ছা, মানে আর কি পর্বত জয় করার ইচ্ছা? আরও তো আমার অনেক কিছুই মানে পরিকল্পনা আছে।
পৃথিবীতে যতগুলো উচ্চতম শৃঙ্গ আছে সবগুলোই, এবং সারা পৃথিবীতে যত বিভিন্ন মহাদেশের যে উচ্চতম শৃঙ্গগুলো, তারপর নর্থ পোল সাউথ পোল যেগুলো বলে, উত্তর মেরু দক্ষিণ মেরু। আমি তো আবার স্কিও খেলি, স্কিতেও আমি অ্যাডভান্স কোর্স অবধি কমপ্লিট আমার করা আছে যে গভর্নমেন্ট যে ইনস্টিটিউট সেখান থেকে। তারপরে আমি ন্যাশনালের জন্য সিলেকশন পেয়েছি, খেলো ইন্ডিয়া যে ন্যাশনালও আমি খেলেছি, পজিশন কিছু পাইনি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমি প্রথম ন্যাশনালে স্কিতে আমি চান্স পেয়েছিলাম। তো সেইগুলো আমার প্র্যাকটিস আছে, স্কিও আরও ভালো করে প্র্যাকটিস করে ওইগুলো আমি স্কি করে যাব, সেগুলোও ইচ্ছা আছে। তারপর বিভিন্ন যে মাউন্টেন যে ক্লাইম্ব করছি, স্কি ডাউন করা, সেইটা এখনো পর্যন্ত কেউ করেনি আমাদের দেশ থেকে, স্কি করে নামা, সেইগুলো আমার করার ইচ্ছা আছে, ওগুলোতেও ওয়ার্ল্ড রেকর্ড করা যায়। এইগুলো আমার ইচ্ছা আছে। হ্যাঁ, পর্বতারোহণও তো আমার অ্যাডভান্স করে HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে, যেটা ওখান থেকে বেসিক অ্যাডভান্স করে তারপর আলপাইন লিডারশিপ ট্রেনিং বলে, ওটাও আমার ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ওখান থেকে করা আছে। আর স্কিটাও আমার কাশ্মীরে যে জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস আর IISM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং, ওই গুলমার্গে সব করায়। তারপর গুলমার্গ অ্যাডভেঞ্চার একাডেমি, এইগুলো থেকে সব আমি করেছি কোর্স আর প্র্যাকটিস। Hazar!